এখন তোমাদের সাথে আমি আলোচনা করব কেপি ও কেসির ভিতরে গাণিতিক কি সম্পর্ক আছে সেটা নিয়ে। দেখো, একটা বিক্রিয়া এ মল এ বি মল বি বিক্রিয়া করে উৎপন্ন করে তোমার এল মল এল আর তোমার এম মল এম। ওকে, আচ্ছা, এই বিক্রিয়ার জন্য যদি আমাদেরকে কেসির ভ্যালু বের করতে বলে তাহলে সেটা আমরা কিভাবে বের করব? আমরা ভরক্রিয়ার সূত্র সাহায্যে সেটা বের করব। তো ভরক্রিয়ার সূত্র থেকে অলরেডি কিভাবে কেপি কেসি বের করতে হয় সেটা আমরা জানি। আমরা ডিরেক্ট তাই কেপি কেসির ভ্যালুতে চলে যাব। ভরক্রিয়ার সূত্র দিয়ে কিভাবে আসে সেই ডিরাইভেশন বা প্রতিপাদনটা এখানে দেখাচ্ছি না, সেটা অলরেডি আগের ভিডিওগুলোতে তোমাদেরকে দেখানো হয়েছে। সো আমরা একবারে লিখতে পারি কেসি সমান সমান, উপরে থাকবে উৎপাদ, নিচে থাকবে বিক্রিয়ক। কেসির ক্ষেত্রে কি উৎপাদের ঘনমাত্রা এবং কতগুলা এল আছে সেগুলো সব একসাথে গুণ হবে, অর্থাৎ এখানে আমার এল সংখ্যক এল আছে, অর্থাৎ আমার এল সংখ্যক এল যদি গুণ করি তাহলে পাওয়ার আসবে কত? টু দি পাওয়ার এল। ওকে, দেন খেয়াল করো, এম এর ঘনমাত্রা, কতগুলো এম আছে? এম সংখ্যক এম আছে, অর্থাৎ এম সংখ্যক এম এর গুণফল কত হবে? এম টু দি পাওয়ার এম। কেসির ক্ষেত্রে সবসময় উপরে থাকবে উৎপাদ, নিচে থাকবে বিক্রিয়ক, এদের সক্রিয় ভরের গুণফল। আচ্ছা, সো নিচে বিক্রিয়ক যদি আসে, এ থাকবে এখানে, এর ঘনমাত্রা, এর ঘনমাত্রার উপর পাওয়ার হবে কত? এ, কারণ হলো এ সংখ্যক এ আছে, তার সবগুলো গুণ করলে ঘাত আসবে এ। ওকে, ইনটু বি সংখ্যক বি আছে, অর্থাৎ বি এর পাওয়ার, বি এর ঘনমাত্রা পাওয়ার আসবে বি। এই যে এল এম এ বি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখছি, এগুলো কি সব এ বি এল এম এর ঘনমাত্রা, এবং তাদের উপরে এই যে বিক্রিয়ার সহগ সেগুলোকে আমার ঘাত সমেত গেছে, অর্থাৎ ঘাতে উত্তীর্ণ হয়েছে। বিক্রিয়ার সহগগুলো কি ঘাত আকারে আমরা লিখছি। ঘাত আকারে কেন লিখছি সেগুলো ব্যাখ্যা অলরেডি আগে আমরা বলছি। কারণ হলো গিয়ে এল সংখ্যক এল থাকবে, প্রত্যেকটা এল গুণ করলে আমার দেখা যাবে কি টু দি পাওয়ার এল আসতেছে, অর্থাৎ যদি 3 সংখ্যক এ থাকে তাহলে কি এ টু দি পাওয়ার 3। সিমিলারলি এল সংখ্যক এল থাকলে এল টু দি পাওয়ার এল, জিনিসটা হলো এরকম। এখন ইংলিশে ঘনমাত্রাকে লেখা হয় কনসেন্ট্রেশন। সো ঘনমাত্রাকে ইন শর্ট আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি। সাধারণত তোমাদের কেমিস্ট্রি বইতে দেখবে ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করে। সেটা যদি হয় তাহলে এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি না? খেয়াল করো তো একটু, সিএল টু দি পাওয়ার এল সিএম টু দি পাওয়ার এম, পাওয়ারটা উপরে লিখতেছি একবারে, সিএ টু দি পাওয়ার এ সিবি টু দি পাওয়ার বি। ওকে, বুঝলাম। এখন এ বি এল এম এরা যদি তরল কোনো যৌগ হয়, অর্থাৎ এর দশা যদি তরল হয় তাহলে কিন্তু কেসি বের করা যাবে, কিন্তু কেপি বের করা যাবে না। কেপি বের করা সেক্ষেত্রে যাবে না। কেপি বের করা যাবে শুধুমাত্র গ্যাসীয় বস্তুগুলোর ক্ষেত্রে। কেপি হবে শুধুমাত্র গ্যাসীয় যৌগের জন্য, অর্থাৎ কেপি বের করা যায় শুধুমাত্র গ্যাসীয় যৌগের জন্য। অর্থাৎ আমাদেরকে ধরে নিতে হবে এই সম্পর্ক প্রমাণের জন্য বা সম্পর্কটা দেখানোর জন্য কেপি এবং কেসির মধ্যে যদি কি সম্পর্ক এটা বের করার জন্য আমরা বলতে পারি এ বি এল এম সবার অবস্থা কি গ্যাসীয় অবস্থা, অর্থাৎ আমরা এখানে ব্র্যাকেট জি লিখে দিতে পারি, ব্র্যাকেটে আমরা জি লিখে দিতে পারি। ওকে, আচ্ছা, সো যেহেতু এরা প্রত্যেকেই গ্যাসীয়, তাই আমরা কি করতে পারি? এদের কেপি বের করতে পারি, কারণ আমরা জানি গ্যাসীয় যৌগগুলোর জন্য কেপি বের করা যায়। কারণ কি, গ্যাস ছাড়া তো আর কারো আংশিক চাপ নাই, আংশিক চাপ জিনিসটা কি সেটা যদি তোমাদেরকে আরেকবার একটু বুঝিয়ে দিই। এ বি, মনে করো একটা পাত্রে আছে এ বি এল এম, কোনো একটা পাত্রে আছে, প্রত্যেকে একটা পাত্রে আছে। ওকে, ভালো কথা। এই প্রত্যেকে কি করবে? দেয়ালে কিছুটা পরিমাণ চাপ দিবে, কারণ এরা গ্যাস, এরা ছোটাছুটি করবে। ছোটাছুটির কারণে কি বদ্ধ পাত্র,
এই দেয়ালের গায়ে কিছুটা পরিমাণ চাপ দিবে, এই সবগুলা গ্যাস মিলে যে চাপটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কি এই পাত্রের গায়ে মোট চাপ, এই পাত্রের গায়ে মোট চাপ পি। কিন্তু মনে করো তিনটার ভিতরে, এই চারটার ভিতরে যে কোনো তিনটা নেই, অর্থাৎ এই তিনটা মনে করো আমার নাই, কিন্তু শুধু এ আছে। শুধুমাত্র যদি এ থাকলে যে পরিমাণ চাপটা দিত, শুধুমাত্র এ থাকলে যে পরিমাণ চাপটা দিত সেই চাপটাই হলো তোমার এ গ্যাসের আংশিক চাপ, অর্থাৎ পি এ। এগুলো অলরেডি আলোচনা করছি আমি একটা ভিডিওতে, বাট আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি। সিমিলারলি পি বি হবে শুধুমাত্র বি থাকলে যে চাপটা দিত, আবার তোমার পি এম, পি এল, আর অর্থাৎ শুধুমাত্র যদি একজন থাকতো তাহলে যে চাপ দিত সেইটাকে আমরা আংশিক চাপ বলতেছি। আর এই পি সমান সমান আমরা লিখতে পারি এই সবগুলোর যোগফলের সমান, অর্থাৎ পি এ প্লাস পি বি প্লাস পি এম প্লাস পি এল। আচ্ছা, আংশিক চাপের সমীকরণ এবং ডাল্টনের সূত্র এগুলো সব কিছু আমরা তোমাদেরকে দেখাবো, নেক্সট একটা ভিডিও থাকবে সেটার উপরে। যদিও তোমার এই চ্যাপ্টার টপিক না আংশিক চাপ নিয়ে ডিটেলস আলোচনা করার, বাট তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আংশিক চাপের উপর একটা ভিডিও করা হবে, যেখানে তোমাদেরকে আংশিক চাপ জিনিসটা কি, আংশিক চাপের সমীকরণগুলো কিভাবে আসে এগুলো তোমাদেরকে বোঝানো হবে। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারবা। আপাতত জাস্ট আংশিক চাপ জিনিসটা কি এইটা তোমাদেরকে বলা হয়েছে, কিন্তু এর কোনো গাণিতিক সমীকরণ কিন্তু দেখানো হচ্ছে না এখন পর্যন্ত। আংশিক চাপের কোনো গাণিতিক সমীকরণ কিন্তু এখন পর্যন্ত দেখানো হচ্ছে না, অর্থাৎ আংশিক চাপ সমান সমান যে কি আসতে পারে সেটা কিন্তু এখনো দেখানো হয়নি। আচ্ছা, অর্থাৎ আমরা বলতে পারি আংশিক চাপ দিয়ে যদি আমরা সাম্যধ্রুবক নির্ণয় করতাম সেটা কি হইতো, কেপি হইতো, কেপি। ওকে, তো কেপি হইলে তোমার উপরে কি, উপরে হইতো আমার সবসময় উৎপাদ, উপরে হবে কি আমার সবসময় উৎপাদ, অর্থাৎ পি এল টু দি পাওয়ার এল, তারপর হলো পি এম, এম এর আংশিক চাপ টু দি পাওয়ার এম। কারণ আমরা জানি এই আংশিক চাপ আর ঘনমাত্রা এগুলো কি আমার সক্রিয় ভর, সক্রিয় ভর যেহেতু আমরা নিচ্ছি তো প্রত্যেকটার জন্য সক্রিয় ভর হিসাব নিতে হবে। তো আমার এম আছে কয়টা, এম সংখ্যক এম আছে, এম সংখ্যক এম আছে, এই ছোট হাতের এম এইটা সংখ্যক এম আছে, অর্থাৎ আমার প্রত্যেকটা এম এর জন্য আংশিক চাপ নিচ্ছি। তাই কি প্রত্যেকটা এম এর জন্য আংশিক চাপ নেওয়ার ফলে সবগুলা এম এর আংশিক চাপ গুণ হলে পি টু দি পি অফ এম টু দি পাওয়ার এম হয়, পি অফ এম অর্থাৎ এম এর আংশিক চাপ টু দি পাওয়ার এম হচ্ছে, মানে প্রত্যেকটা এম এর জন্য আংশিক চাপ নেওয়ার পরে তাদের গুণফলটা কি পি অফ এম টু দি পাওয়ার এম, ঘনমাত্রার মতো জিনিসটা। আচ্ছা, সো নিচে কি হবে দেখো, নিচে হবে তোমার পি অফ এ টু দি পাওয়ার এ, পি অফ বি টু দি পাওয়ার বি। ওকে, আমরা মাল্টিপ্লাই সাইন দিলাম। এখন আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে, তোমরা হয়তো জানো না, বাট এখানে তোমাদেরকে জাস্ট দেখাবো জিনিসটা। আদর্শ গ্যাসের সমীকরণটা হলো তোমার পিভি ইকুয়ালস টু এনআরটি। ওকে, মনে করো এই সবগুলো গ্যাস একটা পাত্রের ভিতরে আছে, যে কোনো একটা পাত্রের ভিতরে আছে, সেই পাত্রের আয়তন যদি ভি হতো তাহলে প্রত্যেকটা গ্যাসই কি ভি আয়তন দখল করে থাকার চেষ্টা করতো না? অবশ্যই প্রত্যেকটা গ্যাসই কি তাহলে ভি আয়তন দখল করে থাকার চেষ্টা করতো, তাদের ঘনমাত্রা যাই হোক, অর্থাৎ মৌল সংখ্যা যেটাই হোক না কেন, কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়, যে পাত্রে রাখো সে পাত্রের পুরো আয়তন তারা দখল করে থাকে। অর্থাৎ যদি এই চারটা গ্যাস অর্থাৎ এ বি এল এম এদেরকে আমরা একটা পাত্রে রাখতাম, পাত্রের আয়তন যদি ভি বলতাম তাহলে প্রত্যেকটা গ্যাসই কি ভি আয়তন দখল করে আছে। এটাই তো আদর্শ গ্যাসের নিয়ম। আদর্শ গ্যাসকে তুমি যেখানেই রাখবা সে পুরো পাত্রের আয়তন দখল করে রাখবে, জিনিসটা তো এরকমেরই। অর্থাৎ দেখো পি সমান তাহলে আমরা কি লিখতে পারতাম, লিখতে পারতাম এন বাই ভি ইন্টু আরটি। আর দেখো তো এই এন বাই ভিটাই কি আমার ঘনমাত্রা না, এন বাই ভিটাই কি আমার ঘনমাত্রা না, প্রতি একক মৌলে প্রতি একক আয়তনে কি পরিমাণ মোল আছে বা কত সংখ্যক মোল আছে এটাই কি আমরা ঘনমাত্রা আকারে বলি। অর্থাৎ পি সমান আমরা লিখতে পারতাম তাহলে সি আর টি, ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ প্রতি একক আয়তনে কি পরিমাণের মোল আছে বা কত সংখ্যক মোল আছে সেটাই কি আমার ঘনমাত্রা। তাহলে পি সমান সি আর টি লিখতে পারতাম। এখন একটা জিনিস চিন্তা করো, প্রত্যেকটা গ্যাসের যেরকম ঘনমাত্রা হবে সেই অনুযায়ী তো তার চাপটা হবে, আর এই চাপটাই কি এখানে আমার আংশিক চাপ। প্রত্যেকটা গ্যাসের ইন্ডিভিজুয়াল গ্যাসের কথা যদি চিন্তা করি, মানে এককভাবে প্রত্যেকটা গ্যাসের কথা যদি চিন্তা করি, তাহলে তার যতটুকু ঘনমাত্রা সেই অনুযায়ী তো তার চাপটা হবে। আর প্রত্যেকের একা যে চাপটা দিত গ্যাসটা, প্রত্যেকে একা যে চাপটা দিত পাত্রের গায়ে,
অর্থাৎ ওই গ্যাসটা যদি শুধুমাত্র পাত্রে থাকতো তাহলে যে চাপটা পাত্রের গায়ে দিত সেইটাই কি এখানে আমার আংশিক চাপ। অর্থাৎ আমরা বলতে পারি এই যে পি সমান সমান সিআরটি এটাই কি আমার আংশিক চাপের সমীকরণ, এইটাই কি আমার আংশিক চাপের সমীকরণ হবে, আংশিক চাপের সমীকরণ। অর্থাৎ এইটাই কি আমার আংশিক চাপ নির্দেশ করবে, কারণ প্রত্যেকটা গ্যাসের যতটুকু পরিমাণ আছে সেই অনুযায়ী তো এখানে প্রেশারটা আসবে, সেই অনুযায়ী প্রেশারটা আসবে। আর আমরা কি বলছি যে প্রত্যেকটা গ্যাস যদি একই থাকতো ওই পাত্রের ভিতরে যে চাপটা দিত সেইটাই ওই গ্যাসের আংশিক চাপ, আর সবগুলো আংশিক চাপের যোগফলই তো আমাদের মোট চাপটা আসে। আচ্ছা এখন দেখো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, পিএল সমান সমান লিখতে পারবো না, এটা একটু খেয়াল করো, সিএল, এই সি এর জায়গায় জাস্ট সিএল লিখতেছি, সি এর জায়গায় সিএল লিখতেছি কারণ সি এল এর ঘনমাত্রার কথা নিয়ে আমরা বলতেছি, ইনটু আরটি টু দি পাওয়ার এল। ওকে, তারপরে খেয়াল করো পিএম, সি এর জায়গায় সিএম লিখবো কারণ কি আমরা এম গ্যাস নিয়ে কাজ করতেছি, এম গ্যাসের ঘনমাত্রা নিয়ে কাজ করবো, তাহলে ইনটু আরটি টু দি পাওয়ার এম। আমরা কি করতেছি, পিএল এর ভ্যালু বসাচ্ছি, পিএম এর ভ্যালু বসাচ্ছি। আচ্ছা আর পি এর ভ্যালু বসে এখন দেখো পি এর ক্ষেত্রে কি হবে, এখানে হবে সি এ, কারণ কি এই গ্যাস কতটুকু আছে, ঘনমাত্রা তার কতটুকু আছে, সি এ পরিমাণ ঘনমাত্রা আছে, অর্থাৎ তাহলে এখানে তার আংশিক চাপটা হবে সি এ আরটি টু দি পাওয়ার এ। বাকি সব কিন্তু ঠিক আছে, জাস্ট তোমার পি এর জায়গায় আমরা সি এ আরটি লিখলাম, তারপর হলো পিএল এর জায়গায় সিএল আরটি লিখতেছি, পিএম এর জায়গায় সিএম আরটি লিখতেছি, জিনিসটা এরকম। আচ্ছা লাস্ট কি আছে পিবি, পিবির ক্ষেত্রে কি হবে দেখো, সিবি আরটি টু দি পাওয়ার বি। ওকে, এখন এইটাকে কি লেখা যায় দেখো, এইটাকে এটা লেখা যায় না যে তোমার সিএল টু দি পাওয়ার এল সিএম টু দি পাওয়ার এম বাই সিএ টু দি পাওয়ার এ সিবি টু দি পাওয়ার বি ইন্টু আরটি। সবগুলোই কি সেম না, মানে সবগুলোই তো আরটি আছে, পাওয়ার আলাদা আছে ঠিক আছে, বাট সবগুলোই আরটি আছে। আরটির তাহলে এভাবে আলাদা করে লেখা যায় কিনা দেখো, আরটি যেহেতু সবগুলোর ভিতরে আছে তাহলে পাওয়ারটাকে এভাবে লেখা যায় না, এল প্লাস এম, মানে উপরে এই আরটির পাওয়ার এল আছে আর এই আরটি পাওয়ার এম আছে, তো অর্থাৎ পাওয়ার যখন দুইটা যখন একসাথে গুণ হয় তখন কি আমাদের পাওয়ারগুলো যোগ হয়, যখন দুইটার ভিত্তি একই থাকে, মানে জিনিসটা হচ্ছে এরকম যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই যদি থাকে, এটাকে একসাথে আমরা এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই লিখতে পারি। আবার যদি এরকম থাকতো এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, কারণ কি ওয়াইটা নিচে আছে, নিচে থাকা মানে কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, মাইনাস মানে কি ওয়ান বাই ওয়াই, ওয়ান এ টু দি পাওয়ার মানে ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়াই, মাইনাসটা মানে কি এ টু দি পাওয়ার ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়াই, মাইনাসটা মানে কি ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়াই, জিনিসটা হলো এরকম। তো এখন এইখানে এরকম ভিত্তিটাকে আমার আরটি ভিত্তিটাকে এখানে আমার আরটি টোটালটার উপর এল আছে, তো আরটি টু দি পাওয়ার এল প্লাস হবে কি টু দি পাওয়ার এম। এই সূচকের ব্যাপার স্যাপার এগুলো তোমরা হয়তো আগে পড়ে আসছো, বাট তাও আরেকবার রিমাইন্ড করে দিলাম। দেখো এখন নিচে কি আছে, নিচে কি আছে আরটি টু দি পাওয়ার এ, অর্থাৎ মাইনাস আকারে আসবে উপরে যখন একসাথে লিখবো, মাইনাস এ আরটি টু দি পাওয়ার মাইনাস বি। ওকে, এইটাকে এইভাবে লেখা যায়। এখন একটা জিনিস দেখো, এটা কার সাথে কার সম্পর্ক হচ্ছে, কেপির সাথে কেসির সম্পর্ক। কেসি সমান সমান কি আমরা এটা লিখছিলাম এই পার্টটুকু, সমীকরণ 1 ধরে নাও। তো সমীকরণ 1 থেকে এই পার্টের মান অর্থাৎ সিএল টু দি পাওয়ার এল, সিএম টু দি পাওয়ার এম, সিএ টু দি পাওয়ার সিএ, সিবি টু দি পাওয়ার বি, এগুলোর মানটাকে আমি কি কেসি লিখতে পারি না, কারণ কেসি সমানই তো এটা লিখছিলাম, কেসি সমান এটা লিখছিলাম। সো এখানে একটু মুছে দিই, এখানে করি বাকি অংশটুকু। সো দেখো কি লেখা যায় এইখানে, তাহলে তোমার এই পার্টটুকু সমান সমান কি লেখা যাবে, ফার্স্টে লিখবো কেপি, কারণ কেপি দিয়ে তো এই জিনিসগুলো আসছে, কেপি সমান সমান ছিল এইটা ফার্স্টে, তারপর আসলো এইটা, ওই যে পিবি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলায় ফালাই যে এই ফর্মুলাটা ইউজ করছি আমরা লাস্টে, পিবি ইকুয়ালস টু এনআরটি, সো পি ইকুয়ালস টু এন বাই ভি আরটি, এটা আবার পরে লিখলাম কি পি সমান সমান সিআরটি।
সো এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা এটা আনছি। এইটা আনার পরে তারপরে দেখো এই পার্টটুকুকে আমরা কি লিখতে পারি, কেসি লিখতে পারি, কারণ এইটা সমান সমান এইটা। সো ওই পার্টটুকে আমরা কেসি লিখলাম, বাকি থাকে কি আরটি। আরটি পাওয়ার তাহলে আমরা একবারে এখন লিখতে পারি কি দেখো, আরটি পাওয়ার এল প্লাস এম মাইনাস এ প্লাস বি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দাও। আচ্ছা, এখন কেপি সমান সমান আমরা কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন লিখতে পারি। ডেল্টা এন কি, মোল সংখ্যার পার্থক্য। কারণ কি দেখো, ডেল্টা এন এর ভ্যালুটা কি হবে, ডেল্টা এন এর ভ্যালুটা হবে তোমার এল প্লাস এম মাইনাস এ প্লাস বি, অর্থাৎ তোমার বিক্রিয়ক, অর্থাৎ এখানে কি উৎপাদ মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা প্লাস মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। অর্থাৎ আমাদের সম্পর্কটা কি দাঁড়ালো, কেপি সমান সমান কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন এর পরিচয়টা কি, ডেল্টা এন এর পরিচয়টা হচ্ছে তোমার এল প্লাস এম মাইনাস এ প্লাস বি। এখন দেখো তো এল প্লাস এম আর এ প্লাস বি জিনিসটা কি, এগুলো কি বিক্রিয়ার সহগ, অর্থাৎ কত মোল এ বিক্রিয়া করছে কত মোল বি বিক্রিয়া করছে একসাথে, আর কত মোল এম বিক্রিয়া করছে সেইটা। অর্থাৎ এখানে আমরা এটা এভাবেও লিখতে পারি, সমান সমান উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। আচ্ছা, এই মোল সংখ্যাটা কি, এই মোল সংখ্যাটা আসতেছে আমার কোথা থেকে, এই মোল সংখ্যাটা আসতেছে আমার সমীকরণ থেকে। এই যে সমীকরণটা দেওয়া আছে আমার a ইন্টু এ প্লাস বি ইন্টু বি, তারপরে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে এল ইন্টু এল প্লাস এম ইন্টু এম। অর্থাৎ এই যে আমার সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণে কি বোঝাচ্ছে যে আমার মেইন যে সমীকরণটা বা ব্যালেন্স যে সমীকরণটা বা সমতাকৃত যে সমীকরণ, সেখানে এ মোল আর বি মোল বিক্রিয়া করে উৎপন্ন করতেছে এল মোল এল আর এম মোল এম। অর্থাৎ এই ডেল্টা এন এর মানটা হবে কি, বিক্রিয়কের উৎপাদের মোল সংখ্যা, ফার্স্টেরটা কি এল প্লাস এম হয়েছে কি উৎপাদের মোল সংখ্যা, এই দুটো উৎপাদের মোল সংখ্যার যোগফল, উৎপাদের মোল সংখ্যার যোগফল মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যার যোগফল। অর্থাৎ আমরা সোজা ভাষায় বলতে পারি উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। অর্থাৎ ডেল্টা এন এর পরিচয়টা কি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। সো আমাদের যে সমীকরণটা আসলো বা যে সম্পর্কটা আসলো, সম্পর্কটা কি আসলো দেখি, সম্পর্কটা আসলো আমাদের কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। এইটাই আমাদের কাঙ্ক্ষিত সম্পর্ক। এখন দেখো একটা জিনিস খেয়াল করে, আচ্ছা তোমরা একটু এগুলো তুলে নাও, আমি এরপর এটা মুছে দেবো। তোমরা একটু কষ্ট করে এগুলো একটু তুলে নাও, আমি এরপর এটা মুছে দেবো। আচ্ছা, আশা করি তোমরা একটু তুলে নিছো। দেখো এখন তাহলে আমাদের সম্পর্কটা কি দাঁড়ালো, সম্পর্কটা দাঁড়ালো কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। আচ্ছা, এখন যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয়, সেক্ষেত্রে কিন্তু ডেল এন এর মান 0 আসবে। তো আমরা দুই একটা এক্সাম্পল দেখি ডেল এন এর মানটা কোন ক্ষেত্রে কিরকম আসবে এবং কেসি আর কেপি সম্পর্কটা কি হবে সেই জন্য। যেমন মনে করো আমরা একটা কমন বিক্রিয়া দেখি, এইটা N2 প্লাস 3H2 বিক্রিয়া করে উৎপন্ন করতেছে সাম্য অবস্থা। অবশ্যই কিন্তু উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এগুলো সব প্রযোজ্য। উভমুখী বিক্রিয়া যেগুলো সাম্য অবস্থা আছে তাদের জন্য আমরা কিন্তু হিসাব নিকাশ করতেছি কেসি কেপি, এছাড়া কিন্তু অন্য কারোর জন্য এগুলো প্রযোজ্য না। এই ক্ষেত্রে দেখো ডেল্টা এন এর ভ্যালুটা কত আসবে, এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত 2, অর্থাৎ 2 মোল বিক্রিয়ক উৎপন্ন হচ্ছে মেইন সমীকরণের, অর্থাৎ 2 মাইনাস, আর এখানে তোমার উৎপাদ উৎপন্ন হচ্ছে কত 2 মোল উৎপাদ উৎপন্ন হচ্ছে এখন, আর এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত, এই 1 যোগ 3 অর্থাৎ 2 - 4, ডেল্টা এর ভ্যালু আসতেছে তোমার
-2, অর্থাৎ কেসি কেপি সম্পর্ক এই সমীকরণের জন্য হবে, এই বিক্রিয়ার জন্য হবে কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার -2। আচ্ছা, আরও কয়েকটার জন্য আমরা দেখি যদি সম্পর্ক, তাহলে দেখো কীরকম হবে জিনিসটা। এটা একটু তুলে নাও কষ্ট করে, মুছে দেবো এখন। আচ্ছা, মুছে দিলাম। আচ্ছা, এখন আরও কয়েকটার জন্য যদি আমরা একটু দেখি সম্পর্কটা কীরকম হয়। মনে করো PCl5 বিয়োজিত হলো PCl3 প্লাস Cl2। এখানে কত মোল PCl5 বিয়োজিত হয়েছে? 1 মোল PCl5 বিয়োজিত হয়েছে। সামনে একটা উজ্জ্ব আছে, 1 হবে এখানে, আমরা লিখি না, এখানেও 1 মোল, এখানেও 1 মোল। অর্থাৎ ডেল্টা এন এর মানটা কত আসবে দেখো, 1 + 1 2, 1 + 1 2 মাইনাস এখানে কত 1, অর্থাৎ ডেল্টা এন এর ভ্যালুটা আসতেছে এখানে 1। অর্থাৎ কেপি কেসি সম্পর্কটা কি হবে? কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার 1। আচ্ছা, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তোমার ডেল্টা এন এর ভ্যালুটা 0 আসবে। সেটা কিরকম? যে সকল বিক্রিয়া তোমার উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা পার্থক্য 0 আসবে, অর্থাৎ সমান সংখ্যক উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা উৎপন্ন হয় দুই সাইডে। দেখো এখানে 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করতেছে। এই ক্ষেত্রে ডেল্টা এন এর ভ্যালু কত আসবে দেখো, 2 মাইনাস, এর জন্য 2 আমরা ফার্স্ট ফর্মুলাটা কি আমাদের? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে কি হবে? 2 মাইনাস -1 ইকুয়ালস টু কত? 0। সো এই ক্ষেত্রে, এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার 0। আর টু দি পাওয়ার 0 ভ্যালু কত হবে? কোনো কিছু টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ কেপি ইকুয়ালস টু কেসি। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসির মান সমান হবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি আর কেসির মান সমান হবে। সো আমরা একটা কনক্লুশনে আসতে পারি, যাদের ক্ষেত্রে ডেল্টা এন একটা মান পাওয়া যাবে, সেক্ষেত্রে কেপি আর কেসির ভ্যালুটা আলাদা হবে। কিন্তু যাদের ক্ষেত্রে ডেল্টা এন সমান 0 আসবে, তাদের জন্য কেপি ইকুয়ালস টু কেসি আসবে, কেপি ইকুয়ালস টু কেসি হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সেটা কি? সেটা হলো, যদি তোমার কেপি কেসির মানে এই আরটির পাওয়ারটা ধনাত্মক হয়, অর্থাৎ জিনিসটা হলো এরকম, একটু মুছে দিই সবগুলা, তাহলে বুঝবা জিনিসটা কি বলতে চাচ্ছি। এরকম যে তোমার কেপি ইকুয়ালস টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। ওকে, সো দেখো এখানে কি হচ্ছে, কেপি বাই কেসি আমরা কি লিখতে পারি? আরটি পাওয়ার ডেল এন। যদি ডেল এন পজিটিভ হয়, অর্থাৎ ধনাত্মক হয়, সেক্ষেত্রে কি হবে? আমার কেপি হবে গ্রেটার দেন কেসি। আর যদি তোমার ডেল এন ঋণাত্মক আসে, অর্থাৎ এই পাওয়ারটা ঋণাত্মক আসে, তাহলে কি দেখো, সেই ক্ষেত্রে হবে তোমার কেসি গ্রেটার দেন কেপি। কেন হবে? কারণ দেখো এইখানে যদি তুমি মনে করো 1 বসাইলে কি, আরটি বাই 1 যদি এদের অনুপাত করতাম, তাহলে কি আসতো? কেপি এস টু কেসি সমান আসতো এরকম, যে আরটি টু দি পাওয়ার 1, যখন ডেল এন এর ভ্যালু 1 আসে আর কি, ইস টু 1। সো বলো তোমরা আমাকে যে কার ভ্যালুটা বেশি? অবশ্যই কেপির ভ্যালুটা বেশি আসবে, অর্থাৎ কেপি সেক্ষেত্রে গ্রেটার দেন কেসি আসবে। আর যদি জিনিসটি আসতো -1, সেক্ষেত্রে কি হতো দেখো, -1 এর ক্ষেত্রে তোমার এইখানে তো ও থাকতোই না, ও কোথায় চলে যেত? নিচে। অর্থাৎ জিনিসটা এরকম হইতো, যদি ভেঙে দেখাই, কেপি বাই কেসি সমান 1 বাই আরটি। সো এই ক্ষেত্রে যদি আমরা অনুপাত করলে কি হতো দেখো, কেপি ইস টু কেসি সমান আসতো 1 আরটি। তো কার ভ্যালুটা বেশি? অবশ্যই কেপির ভ্যালু বেশি। কেসির ভ্যালু অবশ্যই কেপির ভ্যালুটা কম 1, আর কেসি ভ্যালুটা বেশি আসতো, সেক্ষেত্রে কি হতো আমার? কেসি গ্রেটার দেন কেপি। এই ছিল মোটামুটি তোমাদের কেপি কেসির মধ্যে সম্পর্ক, এবং কেপি কেসি নিয়ে কি হইতে পারে যখন ডেল্টা এন এর ভ্যালুটা চেঞ্জ হয়। আমরা এর কিছু ম্যাথ দেখবো সামনে, আর কেপি কেসি নিয়ে আরো বিস্তার আলোচনা হবে। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো।